বাইরে ভাই, এই বছরের শেষের দিকে এরকম টুইস্টে ভরপুর একটা মুভি দেখবো, তা কল্পনাও করিনি। 2.5 ঘন্টার মুভিতে 2 ঘন্টা 10 মিনিটে টুইস্টে ভরপুর। প্রতিটা সিনে আপনাকে আতঙ্কিত করে তুলবে, এই বুঝি কিছু একটা হয়ে গেল। গ্যারান্টি দিব 1 মিনিটের জন্য বোরিং ফিল করবেন না। মুভিটি আইএমডিবিতে রেটিং রয়েছে 8.4 আউট অফ 10। তাহলে তো বুঝতেই পারছেন মুভিটি কেমন হতে চলছে। ঋণে জর্জরিত এক মিডিল ক্লাস ব্যাংক কর্মচারী যে নিষ্ঠার সাথে কাজ করে জীবন কাটাতে চেয়েছিল, কিন্তু দারিদ্রতা যখন তাকে গ্রাস করে ফেলে তখন হতাশা ও অবহেলায় অন্ধকারের দিকে তলিয়ে যায়। জীবনের এই কঠিন পরিস্থিতিতে আলোর পথ হারিয়ে সে পা বাড়ায় অসৎ পথে, আর অসৎ পথে অর্জন করতে থাকে একের পর এক সফলতা। কিন্তু এর শেষ পরিণতি কি হয়? বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তেলুগু মুভি লাকি ভাস্করের কথা। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। সময়টা ছিল 1992 সাল। দিনটা ছিল মার্চ মাসের 29 তারিখ। অন্য সব স্বাভাবিক দিনের মতোই সকাল শুরু হয় ভাস্করের। ভাস্কর ঘুম থেকে উঠে সবার আগে জগিং করতে চলে যায়। ভাস্কর থাকে বোম্বে শহরে। জগিং শেষ করে ভাস্কর যখন বাড়িতে ফিরছিল, ঠিক তখনই লাক্সান রাউন নামের একজন সিবিআই অফিসার ও তার টিম নিয়ে ভাস্করের বাড়ির সামনে উপস্থিত হয়। সিবিআই অফিসাররা ভাস্করকে তাদের কাস্টডিতে নেয়। এরপর অফিসাররা ভাস্করকে নিয়ে সরাসরি মগদা ব্যাংকে চলে যায়। ভাস্কর এই ব্যাংকেই জব করত। লাক্সান ভাস্করকে বলে, আমরা ইন্টারনাল সোর্সের মাধ্যমে খবর পেয়েছি এই ব্যাংকে বড় ধরনের জালিয়াতি হয়েছে। এই বিষয়ে তদন্ত করতেই আমরা এখানে এসেছি। এই মুহূর্তে ভাস্করের স্ত্রী সুমতি ভাস্করকে কল করে বলে, কয়েকজন সিবিআই অফিসার আমাদের বাড়িতে এসে তল্লাশি চালাচ্ছে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। দিকে ভাস্কর সুমতিকে আশ্বস্ত করে বলে, ভয় পেও না, তাদেরকে তাদের কাজ করতে দাও, আমি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরবো। এটা বলে ভাস্কর ফোন রেখে দেয়। এদিকে সিবিআই অফিসাররা ব্যাংকের কিছু ফাইল চেক করতে শুরু করে। এসবের মধ্যে ভাস্কর আমাদেরকে নিজের জীবনের গল্প শোনায়। এখানে ফ্ল্যাশব্যাকে কয়েক বছর আগের ঘটনা দেখানো হয়। সে সময় ভাস্কর এই ব্যাংকের একজন জুনিয়র কর্মচারী ছিল। তার বেতন ছিল মাত্র 6,000 টাকা। এই টাকায় তার সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছিল। তাই ভাস্কর বিভিন্ন সময় বিভিন্ন কারণে মানুষের কাছে টাকা ধার করেছে। এভাবে তার ঋণের বোঝে দাঁড়িয়েছে 36,000 টাকায়। ভাস্করের একটি স্কুটি আছে যেটা অনেক পুরনো হয়ে গেছে। ভাস্কর তার পুরনো স্কুটারে চেপে প্রতিদিন ব্যাংকে যেত। সে অত্যন্ত নিষ্ঠার সাথে তার কাজ করত। ভাস্করের মতে সে যদি নিজের কাজগুলো ভালোভাবে সম্পন্ন করে তাহলে খুব শীঘ্রই তার প্রমোশন হয়ে যাবে, আর প্রমোশন হলে বেতনও বাড়বে। তখন ভাস্কর তার সমস্ত ঋণ শোধ করতে পারবে। এই কারণে ভাস্কর প্রতি মাসে তার নির্ধারিত টার্গেটের আগেই কাজ শেষ করত। 90-এর দশকে ব্যাংকিং সিস্টেম এখনকার মতো ডিজিটালাইজড ছিল না। সে সময় ব্যাংকের সব কাজ হতো হাতে কলমে। 3 মাস কিংবা 6 মাস পর পর একবার সব ডকুমেন্ট কম্পিউটারে এন্ট্রি করানো হতো। ভাস্কর তার সমস্ত কাজ যেমন নিষ্ঠার সাথে করত, তেমনি অফিসার এবং কর্মকর্তাদের যথেষ্ট সম্মান দিয়ে চলত। কর্মচারী কিংবা কর্মকর্তা সকলের সাথে ভাস্করের সুসম্পর্ক ছিল। ব্যাংকের স্টোর হাউসে একটা মারুতি 800 গাড়ি রাখা আছে। এটা মূলত একজন গ্রাহকের গাড়ি। এক গ্রাহক গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছিল। পরবর্তীতে গ্রাহক সেই লোন পরিশোধ করতে ব্যর্থ হয়, তাই ব্যাংক তার গাড়িটা বাজেয়াপ্ত করে নেয়। ভাস্কর প্রতিদিন সেই গাড়িটা দেখে মনে মনে ভাবত একদিন তারও এমন একটা গাড়ি হবে। ভাস্করকে অপলক দৃষ্টিতে গাড়ির দিকে তাকিয়ে থাকতে দেখে ভাস্করের বেস্ট ফ্রেন্ড সাম্বা মাঝে মাঝেই ঠাট্টা করে। সাম্বা এবং ভাস্কর ক্লাসমেট ছিল, তবে ভাস্কর ভালো স্টুডেন্ট ছিল। ভালো রেস করে নিজের যোগ্যতায় ব্যাংকে জব পেয়েছে, আর সাম্বা ছিল খারাপ স্টুডেন্ট, তাই সে পেয়েছে ক্লার্কের জব। কাজের ক্ষেত্রে পদমর্যাদা ভিন্ন হলেও দুজনের বন্ধুত্বের কোনো প্রভাব পড়েনি। ভাস্কর তার জবের পাশাপাশি ব্যাংকের গ্রাহকদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে কিছু সাইড ইনকাম করত। একদিন অ্যান্টনি নামের একজন লোক ভাস্করের কাছে লোনের অ্যাপ্লিকেশন নিয়ে আসে। সে 2 লক্ষ টাকা লোন নিতে চাচ্ছিল। ভাস্কর তাকে জিজ্ঞাসা করে, লোনের জন্য জামানত হিসেবে কি রাখবেন? অ্যান্টনি জবাব দেয়, আমার কাছে জামানত রাখার মতো কিছুই নেই। জামানত ছাড়া লোন দেওয়ার কোনো নিয়ম নেই। তাই ভাস্কর অ্যান্টনিকে জানায় এবং তাকে ফিরিয়ে দেয়। ব্যাংকের কাজ শেষ করে সন্ধ্যায় যখন ভাস্কর বাড়ির পথে রওনা হয়, মহল্লার লোকেরা ভাস্করের স্কুটি থামিয়ে তার কাছে পাওনা টাকা চাইতে শুরু করে। এটা নতুন কিছু নয়, ভাস্করের সাথে এমনটা প্রতিদিনই ঘটে। ভাস্কর বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা পরিশোধের জন্য আরো কিছুদিন সময় বাড়িয়ে নেয়। ভাস্করের পরিবারের আর্থিক অবস্থা সব সময় এমন খারাপ ছিল না। ভাস্করের বাবা এক সময় চার্টার অ্যাকাউন্ট হিসাবে কর্মরত ছিলেন, কিন্তু এক সময় ভাস্করের বাবা তার এক বিশ্বস্ত বন্ধু দ্বারা প্রতারিত হয়ে যায়। ফলে সে গভীর ডিপ্রেশনে চলে যায়। ওই ঘটনার পর থেকে ভাস্করের বাবা কারোর সাথে কথা বলে না, চুপচাপ পত্রিকা পড়ে আর চা খাওয়ায় তার প্রতিদিনের রুটিন হয়ে গেছে। ভাস্করের মা ভাস্করকে ছোটবেলায় রেখে মারা গিয়েছিলেন, যার ফলে
ফলে ভাস্করের ছোট ভাই ও বোনের দায়িত্ব এসে পড়েছে ভাস্করের উপর। ভাস্কর তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে। একটা পর্যায়ে ভাস্করের জীবনেও প্রেম আসে। সে ভালোবেসে বিয়ে করে। তার স্ত্রীর নাম ছিল সুমতি। তবে এই বিয়েতে সুমতির পরিবারের সম্মতি ছিল না। সুমতি তার পরিবারের বিরুদ্ধে গিয়ে ভাস্করকে বিয়ে করেছে। বিয়ের কিছুদিনের মধ্যে তাদের পরিবারে সন্তান আসে। তাদের একমাত্র ছেলের নাম কার্তিক। সুমতির স্বপ্ন ছিল আচারের বিজনেস করবে। বিজনেস শুরু করার জন্য সে বহুবার ভাস্করকে বলেছে ব্যাংক থেকে কিছু লোন নিতে, কিন্তু ভাস্কর তাকে সবসময় বলতো আগে পুরনো ঋণ শোধ হয়ে যাক, তারপর বিজনেসের জন্য নতুন করে লোন নেব। ভাস্করের আর্থিক দুর্বলতার কারণে সুমতির পরিবারের লোকেরাও সুমতিকে সবসময় তাচ্ছিল্য করত, কিন্তু সে সময় ভাস্করের কিছু করার ছিল না। সৎপথে উপার্জন করা ৬,০০০ টাকায় সংসার চালাতে অনেক কষ্ট হতো ভাস্করের। তার উপর ঋণের বোঝা। ভাস্করের জীবন এমন পরিস্থিতি এসেছিল যখন স্ত্রী এবং সন্তানকে নিয়ে খাবার খেতে গিয়ে টাকার অভাবে নিজে না খেয়ে শুধু স্ত্রী এবং সন্তানকে খাবার খাইয়েছে। এত অভাবের মাঝে ভাস্কর এবং সুমতির একমাত্র সন্তানকে নিয়ে ছোট ছোট সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করে। এদিকে অ্যান্টনি বারবার ভাস্করের কাছে লোনের জন্য রিকোয়েস্ট করতে থাকে। একদিন অ্যান্টনি ভাস্করকে বলে মালয়েশিয়া থেকে ভারতে একটা জাহাজ এসেছে, সেই জাহাজে আমি কিছু টিভি নিয়ে এসেছি। এর জন্য আমি এখন পর্যন্ত ২.৫ লক্ষ টাকা দিয়েছি, আর বাকি টাকা টিভি ডেলিভারি হওয়ার পরে দিতে হবে। যাদের কাছ থেকে টাকা নেওয়ার কথা ছিল তারা হঠাৎ করে টাকা দিতে অস্বীকার করছে, তাই আর্জেন্টলি আমার ২ লক্ষ টাকার প্রয়োজন। অ্যান্টনি আরো বলে ভারতে বর্তমানে ইলেকট্রনিক ডিভাইসের চাহিদা খুব বেশি। আপনি যদি আমাকে কোনোভাবে ২ লক্ষ টাকা ম্যানেজ করে দেন, আমি টিভি বিক্রি করে খুব তাড়াতাড়ি পুরো টাকাটা ফিরিয়ে দেব। আমি যদি কাল কোম্পানিকে ট্রান্সপোর্টের টাকাটা না দেই, তারা আমার সব টিভি বাজেয়াপ্ত করে নেবে। তাই দয়া করে আমার জন্য একটা ব্যবস্থা করে দিন। অ্যান্টনির কথা শোনার পর সাম্বা ভাস্করকে বলে তোর শালক তো রিয়েল এস্টেটের বিজনেস করে, অনেক টাকার মালিক। তুই একবার তাকে জিজ্ঞাসা করে দেখ সে টাকা ধার দিতে পারবে কিনা। আমরা যদি টাকা ম্যানেজ করে দেই তাহলে টিভিগুলো বিক্রি হয়ে গেলে অ্যান্টনি আমাদেরকেও কিছু লাভের অংশ দিবে। কিন্তু ভাস্কর তার শালার কাছ থেকে টাকা নিতে চাচ্ছিল না। তবুও সে অ্যান্টনিকে বলে আমি দেখছি কি করা যায়। এরপর ভাস্কর যখন বাড়িতে ফিরে যায়, রাস্তায় পাটেল নামের একজন লোক ভাস্করের গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় আর তার পাওনা টাকা ফেরত চায়। ভাস্কর টাকা ফেরত দিতে না পারায় পাটেল ভাস্করের স্কুটির চাবি চায়। ভাস্কর চাবি দিতে চায় না। তখন পাটেল ভাস্করের শার্টের পকেট ছিঁড়ে চাবি বের করে নেয়। এরপর সেই স্কুটিটা নিয়ে চলে যায়। যাওয়ার সময় পাটেল বলে পাওনা টাকা ফেরত দিয়ে স্কুটি নিয়ে আসবে। মহল্লার সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। লজ্জায় ভাস্করের মাথা নিচু হয়ে যায়। পরের দিন ভাস্কর যাওয়ার জন্য বের হয়, কিন্তু তার পকেটে একটা পয়সাও ছিল না। তাই সে দৌড়ে দৌড়ে পুরো পথ পাড়ি দেয়। ব্যাংকে পৌঁছানোর পর সে একটা বড় ধাক্কা খায়। এতদিন ধরে ভাস্কর যে প্রমোশনের আশায় নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছিল, সে পদে অন্য একজনের প্রমোশন হয়েছে। এই ঘটনায় ভাস্কর সহ ব্যাংকের অন্য কর্মকর্তারা হতবাক হয়ে যায়। সবাই জানতো ভাস্করের প্রমোশন হবে। এই পদের জন্য যতটুকু যোগ্যতা প্রয়োজন ভাস্কর তার দক্ষতা দিয়ে তার বেশি অর্জন করেছে, কিন্তু দিন শেষে প্রমোশন পেল অন্য কেউ। এই ঘটনার পর ভাস্কর অনেক ভেঙে পড়ে। সে রিজিওনাল ম্যানেজারের কাছে গিয়ে বলে আমি কঠোর পরিশ্রম করে বেস্ট এমপ্লয় অব দ্য ইয়ার হয়েছিলাম। প্রতি মাসে আমি আমার টার্গেট সময়ের আগে পূরণ করি, তারপরও আপনি স্বজনপ্রীতি দেখিয়ে আপনার পছন্দের কর্মচারীকে প্রমোশন দিয়েছেন, তাহলে এত পরিশ্রম করে আমার কি লাভ হলো। ভাস্করের এই সব কথা শুনে ম্যানেজার রেগে গিয়ে বলে প্রমোশন যার প্রাপ্য ছিল আমি তাকেই দিয়েছি, আর তুমি তো কাস্টমারের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে ভালোই সাইট ইনকাম করো। তোমার এই বিষয়টা যদি জিএম জানতে পারে তোমার চাকরি চলে যেতে পারে। তুমি কি চাও আমি তার কাছে কমপ্লেন করি? এসব শুনে ভাস্কর কাঁদতে শুরু করে। সে ম্যানেজারের কাছে হাত জোর করে বলে দয়া করে এমন কিছু করবেন না, আমার চাকরি কেড়ে নেবেন না। কিছু কর্মকর্তা ম্যানেজারকে রিকোয়েস্ট করে ভাস্করকে ক্ষমা করে দেওয়ার জন্য। ম্যানেজার ব্যাপারটি এখানে শেষ করে। ব্যাংকের সমস্ত কর্মকর্তা কর্মচারীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। সবাই ভাস্করের জন্য অনেক কষ্ট পায়, কিন্তু ভাস্কর সবার সামনে লজ্জিত হয়। তবে কিছুক্ষণ পর ভাস্কর নিজেকে সামনে নিয়ে স্বাভাবিক দিনের মতো কাজ শুরু করে। এরপর সন্ধ্যায় ভাস্কর এবং সাম্বা চা পান করতে ক্যাফেতে যায়। সেই সময় অ্যান্টনি আবার ভাস্করের কাছে আসে। অ্যান্টনি বলে আজ শেষ দিন, আজ যদি আমি টাকা না দেই তাহলে আমার সব টিভি গুলো বাজেয়াপ্ত হয়ে যাবে, আমি অনেক বড় ক্ষতির সম্মুখীন হব। ভাস্কর চুপচাপ অ্যান্টনির কথাগুলো শুনে। এরপর ব্যাগ থেকে 2 লক্ষ টাকা বের করে অ্যান্টনির হাতে তুলে দেয়। এটা দেখে সাম্বা অবাক হয় এবং জিজ্ঞাসা করে এত টাকা তুই কোথায় পেয়েছিস? আসলে বর্তমান সময়ে 2 লাখ টাকা সামান্য হলো, 90 দশকে এই 2 লাখ টাকার মান অনেক বেশি ছিল। এই কারণে এতগুলো টাকা থেকে সাম্বা অবাক হয়ে গিয়েছিল। অ্যান্টনিকে চা আনতে পাঠিয়ে দিয়ে ভাস্কর সাম্বাকে জানায় আজ ব্যাংকে একজন গ্রাহকের দেওয়া টাকা লকারে না রেখে ভাস্কর গোপনে নিজের ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। যেহেতু আজ উইটনেসডে, নেক্সট 2 দিন ব্যাংক বন্ধ থাকবে, কেউ টাকার হিসাব করতে পারবে না। ভাস্কর এত রিস্ক নিয়ে কাজটি করছে কারণ অ্যান্টনি ভাস্করকে প্রফিটের টাকা থেকে কিছু একটা অংশ দিবে। এই মুহূর্তে ভাস্করের টাকার অনেক প্রয়োজন।
ভাস্কর সাম্বাকে বলে অ্যান্টনি দুদিনের মধ্যে সমস্ত টিভি বিক্রি করে টাকা ফেরত দিয়ে দেবে। সোমবার আমি সকালে সবার আগে ব্যাংকে গিয়ে টাকা লকারে রেখে দেব। ভাস্কর আরো বলে এই ব্যাপারে কেউ জানতে পারলে আমার চাকরি চলে যাবে, কিন্তু আমি এত বেশি সমস্যায় আছি যে এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। সৎপথে এত পরিশ্রম করেও যখন প্রমোশন পেলাম না, তখন এটা ছাড়া আর কিছুই করার নেই। এরপর অ্যান্টনি ফিরে আসলে ভাস্কর তাকে বলে টাকাটা যেন সে সময় মতো ফেরত দেয়। এরপর তিনজন একসাথে ক্যাফে থেকে বের হয়। অ্যান্টনি ভাস্কর এবং সাম্বাকে বলে বর্তমানে ভারতে ইলেকট্রনিক্স ডিভাইসের চাহিদা অনেক বেশি, কিন্তু বাইরের দেশ থেকে আমদানি করার কারণে অনেক বেশি ট্যাক্স দিতে হয়। হাজারে এক একটা টিভির দাম প্রায় 30,000 টাকা। তবে আমাদের সিস্টেমে একটা ছোট গ্যাপ আছে, আর সেটা ব্যবহার করলে আমরা এই বিজনেসে অনেক লাভবান হতে পারবো। সাম্বা জিজ্ঞাসা করে কিভাবে? অ্যান্টনি বলে ভারতের সিস্টেম অনুযায়ী স্পেয়ার পার্টস আমদানি করার উপর কোনো ট্যাক্স দিতে হয় না, তাই আমরা স্পেয়ার পার্টসের নামে করে টিভি পার্টসগুলো আলাদা আলাদা করে আমদানি করব। তবে এর জন্য পোর্টে ডিউটিরত কর্মকর্তাদের কিছু ঘুষ দিতে হবে। এভাবে আমদানি করলে আমাদের এক একটা টিভির দাম পড়বে মাত্র 12,000 টাকা। সেই টিভিগুলো যদি আমরা দ্বিগুণ দামে অর্থাৎ 24,000 টাকায় বিক্রি করি, তাহলে আমাদের প্রচুর প্রফিট আসবে। আর মার্কেটের তুলনায় কম দাম দেওয়ার ফলে বিক্রিও তাড়াতাড়ি হয়ে যাবে। ভাস্কর এবং সাম্বা সব কথা মনোযোগ দিয়ে শোনে। বাড়িতে ফিরে ভাস্কর চিন্তিত হয়ে ভাবতে থাকে অ্যান্টনি সময় মতো টাকাটা ফেরত দিতে পারবে কিনা। পরের দিন রাতের বেলা অ্যান্টনি ভাস্করের বাড়িতে গিয়ে ওই 2 লক্ষ টাকা এবং সাথে প্রফিটের অংশ ভাস্করের হাতে তুলে দেয়। ভাস্কর অনেক খুশি হয়ে অ্যান্টনিকে জড়িয়ে ধরে এবং সময় মতো টাকাটা ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। অ্যান্টনি বলে ধন্যবাদ তো আমার জানানো উচিত, আপনি আমার উপর বিশ্বাস রেখে হেল্প না করলে আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। ওই রাতে ভাস্করের ঋণের টাকা ফিরিয়ে দিয়ে স্কুটিটা নিয়ে আসে। পরের দিন ভাস্কর সবার আগে ব্যাংকে গিয়ে 2 লক্ষ টাকা লকারে জমা করে দেয়। প্রথমবার ইনভেস্টমেন্ট সফল হওয়ার পর ভাস্কর সিদ্ধান্ত নেয় এইভাবে অ্যান্টনির সাথে বিজনেস করবে। ভাস্কর অ্যান্টনির সাথে পার্টনারশিপে ইলেকট্রনিক্স পণ্য আমদানির বিজনেস শুরু করে দেয়। এই বিজনেসে ভাস্কর সাম্বাকেও সামিল করে। প্রতিবার ভাস্কর গোপনে ব্যাংক থেকে টাকা সরিয়ে অ্যান্টনিকে দেয়, আর অ্যান্টনি সেই টাকা দিয়ে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য আমদানি করে বাজারে বিক্রি করতে থাকে। প্রফিটের টাকা তিনজনের মধ্যে ভাগ করে নেয়। এভাবে টাকা ইনকাম করে ভাস্কর ধীরে ধীরে তার সমস্ত ঋণ পরিশোধ করে ফেলে। এরপর ভাস্কর পরিবারের জন্য টাকা ব্যয় করতে শুরু করে। বাড়িতে দামি দামি আসবাবপত্র নিয়ে আসে, পরিবারকে দামি রেস্টুরেন্টে নিয়ে যায়। অল্প সময়ের মধ্যে ভাস্করের লাইফস্টাইলে অনেক পরিবর্তন চলে আসে। ভাস্করের এমন পরিবর্তন দেখে সুমতি সন্দেহ করতে শুরু করে। সুমতি ভাস্করের কাছে জানতে চায় এত টাকা কোথা থেকে আসছে। ভাস্কর বলে আমি ব্যাংক থেকে লোন নিয়ে বন্ধুদের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস শুরু করেছি। এটা শুনে সুমতি খুশি হয়। সুমতি আবদার করে এবছর তাদের ছেলের জন্মদিন ধুমধাম করে পালন করবে। সুমতির কথা মতো ভাস্কর কার্তিকের জন্মদিনে জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করে। সুমতির আত্মীয় স্বজনরা এসব দেখে অবাক হয়ে যায়। ভাস্করের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার এতদিন যারা তুচ্ছ-তাচ্ছিল্য করছে, আজ তারাই ভাস্করের উন্নতি দেখে হিংসা করতে শুরু করে। কার্তিকের বার্থডে পার্টিতে অ্যান্টনিও এসেছিল। পার্টির মাঝে অ্যান্টনি ভাস্কর এবং সাম্বাকে ডেকে বলে আমার ছেলে আমেরিকায় পড়াশোনা করছে, এখন সেখানেই চাকরি করছে। কয়েক মাস ধরে সে আমাকেও তার কাছে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছে। সেখানে গেলে আমাকে ছেলের ইনকামের টাকায় চলতে হবে, তাই আমি ভাবছি চলে যাওয়ার আগে একটা বড় ডিল নিয়ে কাজ করব। যা প্রফিট হবে তা আমরা তিনজন ভাগ করে নেব। আমার অংশের প্রফিটের টাকা নিয়ে আমি আমেরিকায় গিয়ে ছোটখাটো বিজনেস শুরু করব, যাতে ছেলের উপর ডিপেন্ড করতে না হয়। বেশি প্রফিটের কথা শুনে ভাস্কর এবং সাম্বাও রাজি হয়। সাম্বা বলতে চাই ডিলটা কিসের? কোনো মাদক জাতীয় কিছু নয়তো? অ্যান্টনি বলে না, এমন কিছু নয়। এই সপ্তাহে দুবাই থেকে 3টি বিদেশি গাড়ি ভারতে আসবে। গাড়িগুলোর কোনো লিগ্যাল পেপার নেই। আমরা যদি গাড়িগুলো কোনো ডিলারের কাছে বিক্রি করতে পারি তাহলে অনেক বড় প্রফিট হাতে আসবে, কিন্তু এই গাড়িগুলো নেওয়ার জন্য 10 লক্ষ টাকা প্রয়োজন। সেই সময়কালে 10 লক্ষ টাকার মান বর্তমান সময়ে 10 কোটি টাকারও বেশি ছিল। ভাস্কর একটু ঘাবড়ে গিয়ে বলে 2 লক্ষ টাকা তো আমি সহজে ম্যানেজ করছি, কিন্তু একসাথে 10 লক্ষ টাকা কিভাবে ম্যানেজ করব? একসাথে এতগুলো টাকা ব্যাংক থেকে সরালে আমি ধরা পড়ে যাব। ভাস্কর এই ডিলের জন্য রাজি হয় না। অ্যান্টনি ভাস্করকে সময় নিয়ে ভেবে দেখতে বলে। রাতের বেলা ভাস্কর এই ব্যাপারটা নিয়ে চিন্তা করে, নিজের পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে ভাস্কর সিদ্ধান্ত নেয় রিস্ক নিয়ে এই কাজটা করবে। পরের দিন সে খুব সতর্কতার সাথে ব্যাংক থেকে 10 লক্ষ টাকা সরিয়ে অ্যান্টনির হাতে দেয়। এরপর তিনজনে পোর্টে গিয়ে টাকা দিয়ে 3টি গাড়ি রিলিজ করে। এরপর ওরা ওই ডিলারের কাছে যায় যে গাড়িগুলো কিনতে চেয়েছিল, কিন্তু ডিলারের সাথে দেখা করতে গেলে জানতে পারে অন্য একটা মামলায় পুলিশ ওই ডিলারকে গ্রেপ্তার করেছে। ভাস্করের মাথায় আকাশ ভেঙে পড়ে।
ভাস্কর ভাবতে থাকে যদি সোমবারের মধ্যে 10 লক্ষ টাকা লকারে জমা করতে না পারে তাহলে ভাস্করের চাকরি চলে যাবে, এমনকি জেলও হতে পারে। ভাস্কর সিদ্ধান্ত নেয় যেভাবে হোক গাড়িগুলো বিক্রি করবে। অনেক চিন্তা ভাবনা করে ভাস্কর একটা প্ল্যান বের করে। প্রথমে সে গাড়িগুলোতে সরকারি নাম্বার প্লেট লাগায়, তবে ফেক নম্বর প্লেট। এরপর রাস্তা থেকে কিছু ভিখারি ধরে তাদেরকে ভালো পোশাক পরিয়ে পলিটিক্যাল লিডার সাজায়। এরপর একটা বার ডান্সারকে হিরোইন সাজিয়ে নেয়, যেন চেকপোস্টে পুলিশ বিশ্বাস করে এগুলো কোন এক পলিটিক্যাল ব্যক্তির গাড়ি, আর পলিটিক্যাল সেই ব্যক্তিটি হিরোইন নিয়ে ফুর্তি করতে কোথাও যাচ্ছে। ভাস্করের প্ল্যান কাজ করে। চেকপোস্টের পুলিশ গাড়ি 3টিকে ভিআইপি গাড়ি ভেবে চেক না করে ছেড়ে দেয়। এরপর ওরা গাড়িগুলোকে গোয়াতে নিয়ে যায়। প্রথমে ওরা ভিখারি এবং বার ডান্সারকে তাদের প্রাপ্য টাকা বুঝিয়ে দেয়। এরপর একজন ডিলারের কাছে বেশ ভালো প্রফিটে গাড়িগুলো বিক্রি করে দেয়। এই ডিল থেকে তারা তিনজনে মোটা অঙ্কের প্রফিট পায়। এরপর অ্যান্টনি আমেরিকা চলে যায়। পরের দিন সকালে ভাস্কর একটা সুটকেসে 10 লক্ষ টাকা নিয়ে ব্যাংকে চলে যায়, কিন্তু ব্যাংকে পৌঁছানোর পর সে দেখতে পায় ব্যাংকে পুলিশ এসেছে। পুলিশ দেখে ভাস্কর অনেক ঘাবড়ে যায়। ভাস্কর ভাবে সে হয়তো ধরা পড়ে গেছে। ভাস্কর অনেক ভয়ে ভয়ে ব্যাংকের ভিতরে যায়। পরে সে জানতে পারে ব্যাংকের রিজিওনাল ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার স্ক্যাম করতে গিয়ে ধরা পড়েছে। এই কারণে ব্যাংকে পুলিশ এসেছে। যদিও ভাস্কর একটু স্বস্তি পায়, কিন্তু এটা ভেবে চিন্তিত হয় যে এই পরিস্থিতিতে কিভাবে টাকাগুলো লকারে রাখবে। এর মাঝে ব্যাংকের জিএম সুটকেসের ব্যাপারে জানতে চাইলে ভাস্কর বলে, আমি গতকাল গ্রামে গিয়েছিলাম, সেখান থেকে সরাসরি ব্যাংকে চলে এসেছি। জিএম এর সন্দেহ হয়, তাই ভাস্করকে সুটকেস ওপেন করতে বলে। ভাস্কর সুটকেস খুলে দেখায়, কিন্তু সেখানে কোনো টাকা ছিল না, শুধুমাত্র কাপড় ছিল। আসলে ব্যাংকের সবাই যখন যার যার কাজে ব্যস্ত ছিল, তখন ভাস্কর সুযোগ বুঝে সুটকেস থেকে টাকা বের করে ক্যাশ কাউন্টার রেখে দিয়েছে। এবারের মতো ভাস্কর পার পেয়ে যায়। ওই ঘটনার পর ভাস্কর সাম্বাকে বলে, আমি আর এই কাজ করতে পারবো না, এতে অনেক রিস্ক। তবে এতদিন বিজনেস করার পর ভাস্কর এবং সাম্বা দুজনে মোটা অঙ্কে টাকা জমিয়ে ফেলেছে। সাম্বা তার সেই চাকরি ছেড়ে দিয়ে স্মাগলিং এর বিজনেস শুরু করেছে, আর ভাস্কর প্ল্যান করে তার জমানো টাকা দিয়ে নিজের এবং সুমতির স্বপ্ন পূরণ করবে। ভাস্কর চিন্তা করে নিজের জন্য একটা গাড়ি কিনবে আর সুমতিকে আচারের বিজনেস স্টার্ট করিয়ে দেবে। কিন্তু তার আগে একদিন ভাস্করের ছোট ভাই এসে বলে, আমি লন্ডনে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। আমি যদি এখান থেকে ইঞ্জিনিয়ারিং করি তাহলে আমার মাসে মাত্র 5 কিংবা সর্বোচ্চ 10,000 টাকা স্যালারির জব পাবো, কিন্তু যদি আমি লন্ডনে গিয়ে জব করি তাহলে কয়েক গুণ বেশি স্যালারি পাবো। ভাস্কর তার ছোট ভাইকে না করতে পারে না। ভাস্কর তার জমানো সমস্ত টাকা খরচ করে তার ছোট ভাইকে আমেরিকায় পাঠানোর জন্য ব্যয় করে। এরপর কিছুদিন পর একদিন ভাস্করের ব্যাংকের ম্যানেজার ভাস্করকে ডেকে বলে, আরএম এবং অ্যাসিস্ট্যান্ট আরএম এর স্ক্যামের কারণে ব্যাংকের রেপুটেশন অনেক খারাপ হয়ে গেছে, তাই আমি ব্যাংকে কিছু পরিবর্তন করতে যাচ্ছি। আমি তোমাকে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জিএম বানাচ্ছি। আজ থেকে তোমার স্যালারি 19,000 টাকা। ভাস্কর যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এত বড় প্রমোশন হতে পারে এটা ভাস্কর কখনো কল্পনাও করেনি। ভাস্কর খুব নিষ্ঠার সাথে নিজের কাজ করতে বলেই চেয়ারম্যান খুশি হয়ে ভাস্করকে এই পজিশন দিয়েছে। চেয়ারম্যান ভাস্করকে বলে, তোমার যদি আরো কিছু চাওয়ার থাকে তুমি চাইতে পারো। ভাস্কর চেয়ারম্যানের কাছে স্টোর হাউসে পড়ে থাকা ভাস্করের সেই স্বপ্নের গাড়িটা চাই। চেয়ারম্যান ভাস্করকে গাড়িটা দিয়ে দেয়। ভাস্কর অনেক আনন্দের সাথে গাড়ি নিয়ে বাড়িতে চলে যায়। সুমিতা যখন জানতে পারে ভাস্করের এত বড় প্রমোশন হয়েছে, সেও আনন্দে আত্মহারা হয়ে যায় আর গাড়ি দেখে কার্তিক খুশিতে লাফাতে শুরু করে। ভাস্করের জীবন যেন আনন্দের বন্যা বয়ে যায়। এরপরের সিনে বর্তমান সময় চলে আসে। এখানে আমরা দেখতে পাই সিবিআই অফিসার ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট চেক করছে। ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট দেখে সেই সিবিআই অফিসার শক্ত হয়ে যায়, কারণ ভাস্করের অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল 100 কোটি টাকারও বেশি। সে অফিসার ভাস্করের কাছে জানতে চায় তার অ্যাকাউন্টে এত টাকা কিভাবে এলো। ব্যাংকে চাকরি করে সৎ পথে এত টাকা ইনকাম করা কখনোই সম্ভব না। এখানে সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় আর ভাস্কর বলতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই ভাস্করকে অ্যাসিস্ট্যান্ট জিএম বানানোর পর চেয়ারম্যান ভাস্করকে বলে, আমাদের ব্যাংকে কিছু স্পেশাল ক্লায়েন্ট আছে, তাদের মাধ্যমে আমাদের ব্যাংকের অনেক প্রফিট আসে। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে হারসাত মেহরা, তাই আমি চাই তুমি হারসাত মেহরার ব্যাংক অ্যাকাউন্ট পার্সোনালি হ্যান্ডেল করবে। পরের দিনই মেহরার অ্যাসিস্ট্যান্ট সুরাজ ভাস্করের সাথে দেখা করতে আসে। সুরাজ ভাস্করকে কিছু পেপার দিয়ে বলে, এগুলো কাটারি ব্যাংকের বিয়ারের পেপার। এই কথা শুনে ব্যাংকের একজন পিয়ন চন্দন নামের একজন কর্মকর্তাকে জিজ্ঞেস করে, বিয়ারের মালিক? চন্দন বলে, সাধারণত গ্রাহকরা যেমন লোন নেওয়ার প্রয়োজন হয় তেমনি কখনো কখনো এক ব্যাংক অন্য ব্যাংক থেকে লোন নেয়, তবে সিস্টেম অনুযায়ী কোনো ব্যাংক সরাসরি অন্য ব্যাংকে লোন দিতে পারে না, এজন্য একজন ব্রোকারের প্রয়োজন হয়। এই মুহূর্তে
মগদা ব্যাংক এবং কাটারি ব্যাংকের মধ্যে ব্রোকার হচ্ছেন হারসাত মেহরা। অর্থাৎ মগদা ব্যাংকে যদি কাটারি ব্যাংকে লোন দিতে চায় তাহলে টাকা আগে হারসাত মেহরাকে দিতে হবে। এই টাকাগুলো মেহরা কাটারি ব্যাংকে দিয়ে দেবে। পরবর্তীতে কাটারি ব্যাংক যখন টাকা ফেরত দেবে তখন একই প্রক্রিয়ায় ফেরত দিতে হবে। দুই ব্যাংকের মধ্যে ব্রোকার হওয়ার কারণে মেহরা কিছু কমিশন পাবে। এটাকে বিয়ার বলা হয়। যাই হোক, ভাস্কর বিয়ার পেপারে সিগনেচার করে বলে এই বিয়ারের টাইম 2 সপ্তাহ, তাই 2 সপ্তাহের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। সুরাজ বলে সময় আর একটু বেশি লাগতে পারে। ভাস্কর যেন সময় একটু বেশি দেয়, তাই সুরাজ ভাস্করকে খুশি করার জন্য ঘুষ হিসাবে একটা দামি ঘড়ি গিফট করে। কিন্তু ভাস্কর গিফট রিজেক্ট করে দিয়ে বলে এসবের কোনো প্রয়োজন নেই, কাজ সময় মতো কমপ্লিট করলেই হবে। এরপর একদিন কাজ করতে গিয়ে ভাস্করের চোখে পড়ে মেহরার ব্যাংক স্টেটমেন্ট। ভাস্কর হতবাক হয়ে যায়, কারণ স্টেটমেন্টে কোটি কোটি টাকার লেনদেন দেখা যাচ্ছিল। ভাস্কর আরো খেয়াল করে ব্যাংক থেকে মেহরা যে টাকা দেয় সেটা কাটারি ব্যাংকে পাঠিয়েছে কিনা এর কোনো প্রমাণ নেই। ভাস্কর এই ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করলে জানতে পারে মেহরা কাটারি ব্যাংক থেকে বিয়ার নিয়েছে। ভাস্করের মনে প্রশ্ন জাগে, মেহরা 2 ব্যাংক থেকে এত পরিমাণ টাকা নিয়ে কি করছে? মেহরা টাকা নেওয়ার কিছুদিন পরেই সেই টাকা ফেরত দেয়, তাহলে এত টাকা নেওয়ার উদ্দেশ্যই কি? ভাস্কর ব্যাপারটা নিয়ে গোপনে ইনভেস্টিগেশন করলে জানতে পারে যে হারসাত মেহরা 2 ব্যাংক থেকে বিয়ার নিয়ে সেই টাকা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে। এই টাকার মাধ্যমে সে শেয়ার মার্কেটে রেট পর্যন্ত কন্ট্রোল করে। হারসাত মেহরা প্রথমে কোনো কোম্পানির শেয়ার খুব কম দামে কিনে নেয়, এরপর শেয়ার মার্কেটে রেট বেড়ে গেলে সেটা বিক্রি করে দেয়। হারসাত মেহরা প্রফিট নিজের কাছে রেখে বাকি টাকা আবারও ব্যাংকগুলোকে ফিরিয়ে দেয়। যখন এই সত্যটা ভাস্কর জানতে পারে সে ভাবে ব্যাংকের চেয়ারম্যানকে সবকিছু জানাবে, কিন্তু পরে চিন্তা করে এমনটা করে তার কোনো লাভ হবে না। তাই ভাস্কর সুরাজের সাথে পার্সোনালি দেখা করে একটা ডিল করে। ভাস্কর বলে এরপর থেকে হারসাত মেহরা বিয়ার নিলে সেখান থেকে 1% কমিশন ভাস্করকে দিতে হবে। এমনকি মেহরা যখন কোনো শেয়ার কিনবে এবং বিক্রি করবে সেটা আগে থেকে ভাস্করকে জানাতে হবে, যাতে ভাস্কর শেয়ার কিনতে পারে। সুরাজের কাছে আর কোনো উপায় না থাকায় সে ভাস্করের প্রস্তাবে রাজি হয়ে যায়। এভাবেই বিয়ারের কমিশন এবং শেয়ার মার্কেট ইনভেস্ট করে ভাস্কর অনেক টাকার মালিক হয়ে যায়। বিপুল পরিমাণে টাকার মালিক হওয়ার পর ভাস্কর চিন্তিত হয়ে পড়ে এই টাকাগুলোকে ব্ল্যাক থেকে হোয়াইট করবে কিভাবে। হঠাৎ আনোয়ার নামের এক ব্যক্তির কথা ভাস্করের মনে পড়ে, যে টাকা ব্ল্যাক থেকে হোয়াইট করতে সাহায্য করে। এই আনোয়ারের সাথে ভাস্করের পরিচয় করিয়ে দিয়েছিল অ্যান্টনি। ভাস্কর আনোয়ারের কাছে গিয়ে কালো টাকার সাদা করার ব্যাপারে হেল্প চায়। তখন আনোয়ার বলে আমরা যদি কোনো লটারি বিক্রেতাকে টাকা দেই তাহলে লটারি বিক্রেতা আমাদেরকে উইং লটারি টিকিট দিয়ে দিবে। আর প্ল্যান অনুযায়ী ভাস্কর লটারি বিক্রেতাকে টাকা দিয়ে উইনিং টিকিট নেয়। লটারির প্রাইস ছিল 25 লক্ষ টাকা। ট্যাক্স কেটে 17 লক্ষ টাকা ভাস্করের হাতে আসে। ভাস্কর 17 লক্ষ টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে হারসাত মেহরার সাথে তাল মিলিয়ে শেয়ার বেচাকেনা করে। ভাস্কর ওই 17 লক্ষ টাকাকে 70 লাখ টাকায় পরিণত করে। এভাবেই ভাস্কর তার সমস্ত ব্ল্যাক মানি হোয়াইটে পরিণত করে। তো সিন বর্তমানে চলে আসে। ভাস্কর সিবিআই অফিসারকে বলে লটারি টাকা ইনভেস্ট করে সে এত টাকা প্রফিট করতে পেরেছে। এরপর সেই সিবিআই অফিসার লাক্সমান জিজ্ঞাসা করে একদিনে সে 70 লক্ষ টাকা কিভাবে খরচ করেছে। এখানে আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ভাস্কর তার বোনের বিয়ে ঠিক করেছিল। বিয়ের কেনাকাটা করতে স্ত্রী ও বোনকে নিয়ে বড় শপিং মলে গিয়েছিল, কিন্তু ভাস্কর এবং তার পরিবারের গেট আপ দেখে শপিং মলের লোকেরা তাদেরকে তাচ্ছিল্য করছিল। তাই অপমানের প্রতিশোধ নিতে ভাস্কর ওই দিনই একটা দামি গাড়ি কিনে নেয়। গেট আপ চেঞ্জ করে দামি পোশাক পরে আবারও সেই শপিং মলে গিয়ে দাঁড়ায় এবং জেদ করে শপিং মল থেকে একসাথে অনেক কিছু কিনে নেয়। এরপর অনেক ধুমধাম করে বোনের বিয়ে দেয়। এভাবে ভাস্কর তার সমস্ত টাকা শেষ করে ফেলে। কিছুদিন পর ভাস্কর আবারও হারসাত মেহরার কাছ থেকে বিয়ার থেকে 1% কমিশন পায়। তাই সে আবারও টাকা সাদা করার জন্য আনোয়ারের কাছে যায়। আনোয়ার বলে এবার নতুন কিছু করতে হবে, প্রতিবার একই ব্যক্তি লটারি বিজয়ী হলে সবাই ডাউট করবে। আনোয়ার বলে একটি ফেক কোম্পানি স্টার্ট করে সেখানে ট্রানজেকশন দেখিয়ে টাকাকে বৈধ করতে হবে। আর কোম্পানি একবার স্টার্ট হয়ে গেলে প্রতিবার ওই কোম্পানি থেকেই টাকা বৈধ করা যাবে। আনোয়ারের পরামর্শ অনুযায়ী ভাস্কর সমুদ্রের নামে আচারের বিজনেস স্টার্ট করে। ভাস্কর এই কোম্পানির একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করে দেখায় বাইরের দেশ থেকে প্রোডাক্টস আমদানি করা হচ্ছে। ফেক কোম্পানির ট্রানজেকশন দেখে ভাস্কর নিজের অ্যাকাউন্টের বৈধ টাকার পরিমাণ বাড়াতে থাকে। এই সময়ের সাথে ভাস্কর যেমন প্রচুর টাকার মালিক হয়, তেমনি তার মাঝে টাকার অহংকারও চলে আসে। ধীরে ধীরে ভাস্কর মদ্যপানে আসক্ত হয়ে যায়। শুধু তাই নয়, অহংকারের কারণে ভাস্কর তার সহকর্মীদের সাথেও খারাপ বিহেভ করতে শুরু করে। ভাস্করের এমন পরিবর্তনে সুমতি অনেক বিরক্ত। এরপর একদিন কাটারি ব্যাংকের ম্যানেজার একটা কাগজের জন্য ভাস্করের কাছে যায়। বিয়ার নিয়ে আলোচনা করার সময় কথায় কথায় ভাস্কর ম্যানেজারকে বলে হারসাত মেহরার কাছ থেকে 90
কোটি টাকার বিয়ার আসার কথা ছিল, এখনো আসেনি। তার আগে হারসাত মেহরা আপনার ব্যাংকের জন্য বিয়ার চাচ্ছে। এই কথা শুনে ম্যানেজার বলে, 90 কোটির অনেক বড় অ্যামাউন্ট, আমি কখনো এত বড় অ্যামাউন্টের বিয়ার ইস্যু করিনি। আমি সর্বোচ্চ 1 থেকে 2 কোটি টাকার বিয়ার ইস্যু করেছি। ম্যানেজার বিয়ারের পেপার চেক করে দেখে তার সিগনেচার নকল করা হয়েছে, অর্থাৎ মেহেরা সিগনেচার নকল করে ফেক বিয়ারের ফেক পেপার তৈরি করে বড় ধরনের জালিয়াতি করছে। এসব দেখে ভাস্কর কনফিউজ হয়ে যায়। ম্যানেজার অনেক চিন্তিত হয়ে যায়, ভাস্করকে সতর্ক করে বলে, হারসাত মেহরা যদি এই 90 কোটি টাকা ফেরত না দেয় তাহলে আরবিআই তদন্ত করবে, এতে আমরা দুজনেই ফেসে যাব, আমাদের জেল নিশ্চিত। কাটারি ব্যাংকের ম্যানেজার এসব নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হয়, হার্ট অ্যাটাক করে এবং সেখানে মারা যায়। হারসাত মেহরার জালিয়াতির কারণে একটা মানুষ প্রাণ হারালো। ভাস্কর এই ব্যাপারটা নিয়ে সুরাজের সাথে অনেক রাগারাগি করে। এরপর সুরাজকে জানিয়ে দেয় 90 কোটি টাকার বিয়ার ফেরত না দেওয়া পর্যন্ত নতুন কোনো বিয়ার দিতে পারবে না। সুরাজ বিভিন্নভাবে ভাস্করকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ভাস্কর সুরাজের কোনো কথাই শোনে না। এসবের মাঝে সাম্বা স্মাগলিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। ভাস্কর পুলিশ স্টেশন গিয়ে পুলিশকে ঘুষ দিয়ে সাম্বাকে বের করে। এদিকে আচারের বিজনেস নিয়ে সুমতি এবং তার মায়ের মধ্যে একটা ঝামেলা হয়। সুমতির মায়ের মতে সুমতির মা সুমতিকে আচারের বিজনেস করার আইডিয়া দিয়েছে। তার আইডিয়ার ফলো করে ভাস্কর এত টাকা ইনকাম করতে পেরেছে। ভাস্করের আর্থিক অবস্থা পরিবর্তনের ক্রেডিট সুমতির মা নিতে চায়। এসব নিয়ে সে সুমতিকে অনেক কটু কথা শোনায়। সুমতি তার মায়ের উপর রাগ করে নিজের দোকান ভেঙে ফেলে, যার কারণে সুমতির বিজনেস বন্ধ হয়ে যায়। এসব দেখে ভাস্করের বাবা আর চুপ করে থাকতে পারেন না। বহু বছর পর সে ভাস্করের সাথে কথা বলে। ভাস্করের বাবা ভাস্করকে নিজের রুমে ডেকে দরজা বন্ধ করে দেয়। এরপর ভাস্করকে জিজ্ঞাসা করে, তোমার ইনকাম সোর্স আসলে আসরের বিজনেসটা যে ফেক এটা আমি কিন্তু জানি, তাই সত্যিটা আমাকে জানাও। ভাস্কর তার বাবাকে সমস্ত সত্যি জানায়। ভাস্করের বাবা ভাস্করকে অবৈধ বিজনেস বন্ধ করে সৎভাবে জীবনযাপন করার পরামর্শ দেন। আড়াল থেকে ওদের এই সকল কথা শুনতে পায় সুমতি। সুমতি যখন এইসব জানতে পারে তার শখের বিজনেস আসলে ভাস্করের অবৈধ টাকা বৈধ করার মাধ্যম ছিল, সে অনেক কষ্ট পায়। সে ভাস্করের সাথে কথা বলা অফ করে দেয়। এসবের পর ভাস্কর সমস্ত অবৈধ কাজ ছেড়ে দিয়ে সৎভাবে জীবনযাপন করতে শুরু করে। টাকার অহংকারে অন্ধ হয়ে সে যাদের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের সবার কাছে ক্ষমা চাই। এতদিন রাগ করে থাকার পর ধীরে ধীরে সুমতি স্বাভাবিক হতে শুরু করে। ভাস্করের পরিবারে আবারও সুখ ফিরে আসে। এসবের মাঝে সুরাজ আবারও বিয়ারের জন্য আসলে ভাস্কর বিয়ারের পেপার অ্যাপ্রুভ না করে সেটা ছিঁড়ে ফেলে, কিন্তু ব্যাংকের জিএম মেহরার বিয়ার অ্যাপ্রুভ করার জন্য ভাস্করকে প্রেসার দিতে শুরু করে, যার কারণে ভাস্কর জিএম এর কাছে রেজিগনেশন লেটার দিয়ে জব ছেড়ে দেয়। ওই ঘটনার পরের দিনই সিবিআই অফিসাররা ভাস্করকে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকে নিয়ে যায়। এই দৃশ্যে আমরা মুভির একদম শুরুতে দেখছি সিবিআই অফিসার ভাস্করকে বলে, তোমার ব্যাংক ব্যালেন্সের জন্য তুমি লিগাল ডকুমেন্ট তৈরি করেছো, ঠিক আছে, কিন্তু আমি চাইলেই তোমার সমস্ত ডকুমেন্টস গায়েব করে দিতে পারবো। আর আমি যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে তোমার অ্যাকাউন্টে ইনফরমেশন দেই তাহলে তোমাকে জেলে যেতে হবে। তুমি যদি এসব থেকে বাঁচতে চাও তাহলে তোমার অ্যাকাউন্টে থাকা 100 কোটি টাকা মেহরার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। ভাস্কর বুঝতে পারে সিবিআই অফিসার মেহরার জালিয়াতির সাথে জড়িত। শুধু তাই নয়, ব্যাংকের চেয়ারম্যান এবং জিএমও মেহরার সাপোর্ট করছে। এখন ভাস্কর যদি তার 100 কোটি টাকা মেহরাকে দেয় তাহলে মেহরা ওই টাকা থেকে 90 কোটি টাকা দিয়ে ব্যাংকের লোন পরিশোধ করবে। এতে করে মেহরার উপর আর কোনো লিগাল অ্যাকশন নেওয়া যাবে না। সিবিআই অফিসারের ব্ল্যাকমেলিং এর শিকার হয়ে ভাস্কর শেষ পর্যন্ত তার সমস্ত টাকা মেহরার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে রাজি হয়। ভাস্কর চেক সিগনেচার করে ব্যাংক থেকে চলে যায়, কিন্তু পরের দিন ভাস্করের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে ব্যাংক কর্তৃপক্ষ শক্ত হয়ে যায়। তারা জানতে পারে ভাস্কর আরো 10 দিন আগে তার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা উইথড্র করে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, কিন্তু ব্যাংকের কম্পিউটারে ডাটা ফিট হয়ে আছে কিছুক্ষণ আগে, যার কারণে এতদিন কেউ ব্যাপারটা জানতে পারেনি। এমনকি জিএমও এই ব্যাপারে কিছুই বুঝতে পারেনি। এরপরের দৃশ্যে আমরা ভাস্কর এবং তার পরিবারকে ফ্লাইটে দেখতে পাই। ভাস্কর তার পুরো পরিবার নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভাস্কর তার বাবাকে সবকিছু জানানোর পর ভাস্করের বাবা আবারও ভাস্করকে ডেকে বলেছিল, তুমি যেহেতু অবৈধ টাকা ইনকাম করেছ, আজ হোক বা কাল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অথবা আরবিআই কর্তৃপক্ষ তোমাকে জিজ্ঞাসাবাদ করবে। এসব থেকে নিজেকে বাঁচাতে হলে তোমাকে ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নিতে হবে এবং দেশ ছেড়ে চলে যেতে হবে। ফিউচার সিকিউরিটি করতে চাইলে তোমাকে আমেরিকার বাড়ি কিনতে হবে। ভাস্করের বাবা তার পরিচিত লোকদের মাধ্যমে তাদের সকলের আমেরিকায় সেটেল হওয়ার ব্যবস্থা করে। এরপর ভাস্কর নিজেই আরবিআই কর্তৃপক্ষকে বাগদা ব্যাংকের জিএম চেয়ারম্যান এবং সিবিআই অফিসার লাকসামের সমস্ত কুকীর্তি কথা জানিয়ে দেয়। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনভেস্টিগেশন করার পর তাদের সবাইকে অ্যারেস্ট করে, এমনকি মেহরাকে জিজ্ঞাসা করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে যায়। এভাবে সবাইকে ফাঁসিয়ে দিয়ে ভাস্কর তার পরিবারকে নিয়ে আমেরিকা সেটেল হয়। আর মুভিটি এখানেই শেষ হয়। এখানে দুর্নীতি করার পরেও ভাস্করের গল্পে হ্যাপি এন্ডিং দেখানো হয়েছে। অপরদিকে ব্যাংকের বাকি কর্মকর্তা এবং হারসাত মেহরার করুণ পরিণতি দেখানো হয়েছে। যার যার অপরাধে শাস্তি পেলে
ছিল, ভাস্কর চালাকি করে পালিয়ে গিয়েছে। ভাস্করের গল্প এন্টি যাই হোক না কেন, আমাদের বাকিদের পরিণতি থেকে শিক্ষা নিতে হবে যে দুর্নীতি করলে আজ হোক কিংবা কাল হোক এর শাস্তি তোমাকে পেতেই হবে। তো এই ছিল আজকের মতো মুভিটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দিন, এবং আরো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।